আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় ৩ বছর। ভাইয়া আর আব্বু আমাদের নিজের ব্যবসা দেখাশোনা করেন, আর আমি বিদেশে থেকে পড়াশোনা শেষ করে কিছুদিন হলো দেশে এসেছি। বর্তমানে চাকরির প্রিপারেশন নিচ্ছি। আব্বু আর ভাইয়া অনেক করে বলেছেন যেন ব্যবসায় হাত দিই, কিন্তু আমি মানা করেছি। আমি নিজে কিছু করতে চাই, আর ব্যবসার দেখাশোনা করার জন্য ওনারা দুজনেই যথেষ্ট। বাসায় সাধারণ আমি, আব্বু আম্মু ও ভাইয়া ভাবি থাকি। একদিন রাতে খাবার টেবিলে হঠাৎ ভাবি আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বললেন, আম্মা, একটা কথা ছিল। কি কথা মা? আমার ছোট বোন মায়রার অনার্সের ভর্তির পরীক্ষা সামনে। আমাদের বাসা থেকে পরীক্ষা কেন্দ্র কাছে। কয়েকদিন যদি এখানে থাকে তাহলে কি কোনো সমস্যা হবে? আম্মু হাসি মুখে জবাব দিলেন, ওমা, সমস্যা হবে কেন? এটা তোমার বোনের বাড়ি, যখন ইচ্ছে আসতে পারো। আর পরীক্ষা দিবে, এটা তো আরো ভালো কথা। আসতে বলো। আচ্ছা আম্মা। ভাবি কথা শেষ করতেই সবাই স্বাভাবিকভাবেই অন্য প্রসঙ্গে চলে গেল। কিন্তু কেন জানি না মাইয়ার নামটা আমার মাথায় আটকে রইল। ভাবি ছোট বোনের কথা আগে শুনেছি, কিন্তু কখনো দেখা হয়নি। ভাইয়ার বিয়ের সময় আমি বিদেশে থাকায় বিয়েতেও থাকতে পারিনি, তাই ভাবির পরিবারের কারো সাথেই তেমন পরিচয় হয়নি। খাওয়া শেষ করে নিজের রুমে চলে এলাম। বই খুলে চাকরির প্রস্তুতি নেওয়ার চেষ্টা করলাম। 2 দিন পর সকাল থেকেই বাসায় একটু ব্যস্ত পরিবেশ। ভাবি সকাল সকাল উঠে রান্নাঘরে আম্মুকে সাহায্য করছেন। বুঝলাম আজই ওনার বোন আসবে। আমি অবশ্য এসব নিয়ে বিশেষ আগ্রহ দেখালাম না। নাস্তা করে নিজের রুমে গিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পর নিচ থেকে গাড়ির শব্দ শুনতে পেলাম। ভাবি খুশি হয়ে বললেন, এসে গেছে মনে হয়। ভাবি দরজার দিকে এগিয়ে গেলেন। আমি প্রথমে যাওয়ার ইচ্ছে করিনি, কিন্তু কিছুক্ষণ পরে পানি খাওয়ার অজুহাতে নিচে নামলাম। সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে পা রাখতেই আমার চোখটা হঠাৎ সামনের দিকে চলে গেল। দেখলাম হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কাঁধ পর্যন্ত নেমে আসা কালো চুল, একদম মেকআপহীন স্বাভাবিক মুখ, বড় বড় শান্ত চোখ, আর মুখে লাজুক একটা হাসি। সে মাথা নিচু করে একে একে সবার সাথে কথা বলছে। আমি কয়েক সেকেন্ডের জন্য একদম স্থির হয়ে গেলাম। মনে হলো আশেপাশের সব শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মেয়েটা সত্যি অসম্ভব সুন্দর, তবে সেই সৌন্দর্যটা চোখে পড়ার মতো জাঁকজমক নয়, বরং একদম শান্ত, ভদ্র আর মায়া ভরা। ভাবি তখন আমার দিকে তাকিয়ে বললেন, এই যে পরিচয় করিয়ে দিই, এ হলো আমার ছোট বোন মায়রা। আর মায়রা, ও হচ্ছে ইরফান, আমার একমাত্র দেবর। মায়েরা মাথা তুলে আমার দিকে একবার তাকালো। চোখাচোখি হতেই সে আবার লজ্জায় চোখ নামিয়ে ফেলল। খুব আস্তে করে বলল, আসসালামু আলাইকুম। আমিও হালকা হেসে বললাম, ওয়ালাইকুম আসসালাম। ব্যাস, এতটুকুই। কথা মাত্র একটা, কিন্তু অদ্ভুতভাবে সেই ছোট্ট মুহূর্তটাই যেন মাথার ভেতর গেঁথে গেল। আমি মনে মনে বললাম, এত সুন্দর কেউ হতে পারে? মুখে অবশ্য কিছুই প্রকাশ হতে দিলাম না, যেন কিছুই হয়নি। এমন ভাব করে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে লাগলাম। আম্মু মায়রার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মা, আসতে কোনো কষ্ট হয়েছে? মায়রা ছোট্ট করে মাথা নেড়ে বলল, না আন্টি, কোনো সমস্যা হয়নি। বলে একটু লজ্জা পেয়ে মৃদু হাসল। তার সেই লাজুক হাসিটা দেখে আবারও কয়েক সেকেন্ডের জন্য আমার চোখ আটকে গেল। আমি সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকিয়ে পানির গ্লাস হাতে নিলাম, যেন কিছুই খেয়াল করিনি। কিন্তু যতবারই চোখ সরাতে চেয়েছি, ততবারই অজান্তে আবার মায়রার দিকেই চলে যাচ্ছিল। মেয়েটা খুব বেশি কথা বলছিল না, ভাবির পাশে চুপচাপ বসেছিল। কেউ কিছু জিজ্ঞেস করলে ছোট করে উত্তর দিচ্ছিল, তারপর আবার মাথা নিচু করে বসে থাকছিল। তার কথাবার্তা, ভদ্রতা আর লাজুক স্বভাবটা না চাইলেও বারবার আমার নজর কাড়ছিল। নিজেকে বারবার বুঝিয়ে বললাম, ইরফান, স্বাভাবিক থাক। প্রথম দেখাতেই এত কিছু ভাবার কোনো দরকার নেই। কিন্তু মন কি আর সবসময় নিজের কথা শোনে? দুপুরে খাওয়ার সময়ও মায়রা খুব চুপচাপ ছিল। আম্মু বারবার বলছিলেন, মা, লজ্জা পেয়ে না খেয়ে থাকলে চলবে? এটা তো তোমার নিজের বাড়ি।
যা খেতে ইচ্ছে করে নিজে নিয়েই খাবে। মায়েরা মুচকি হেসে বলল। জি, চেষ্টা করব। আমি তখন চুপচাপ খাচ্ছিলাম। মাঝে একবার চোখ তুলে দেখলাম মায়েরা খাবার নিতে গিয়ে দ্বিধা করছে। কিছু বলতে গিয়েও বললাম না। ভাবি নিজেই ওর প্লেটে খাবার তুলে দিলেন। খাওয়া শেষ করে আমি নিজের রুমে চলে এলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, বই খুলে বসার পরও কয়েক মিনিট পর পর মনে হচ্ছিল নিচে কি হচ্ছে, মায়েরা কি করছে, ঠিকমতো রুমে উঠেছে তো। নিজের এই পরিবর্তনটা আমি নিজেই টের পাচ্ছিলাম। পরের দিন সকালেও একই অবস্থা। আমি সাধারণত নাস্তা করে নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, কিন্তু সেদিন অকারণেই একটু বেশি সময় ডাইনিংয়ে বসেছিলাম। কিছুক্ষণ পর মায়েরা নিচে এলো। আজকেও খুব সাধারণ একটা পোশাক পরেছে, চুলগুলো খোপা করে বাঁধা, মুখে কোনো সাজগোজ নেই, তবুও কেন যেন চোখ সরানো কঠিন হয়ে যাচ্ছিল। সে সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে চুপচাপ বসে নাস্তা করতে লাগলো। আমি শুধু একবার তাকিয়ে আবার নিজের প্লেটের দিকে মন দিলাম। মায়েরাও আমার দিকে খুব একটা তাকাচ্ছিল না। হয়তো স্বভাবটাই এমন, হয়তো নতুন জায়গায় এসেছে বলে অস্বস্তি লাগছে। দিন যত যাচ্ছিল আমি ততই বুঝতে পারছিলাম মেয়েটার প্রতি অজান্তেই একটা টান তৈরি হচ্ছে। ড্রয়িং রুমে বসে বই পড়লেও যদি ও পাশ দিয়ে হেঁটে যেত, অজান্তেই চোখ চলে যেত। বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বললে দেখতাম মায়েরা নিচের বাগানে গাছপালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রাতে পানি খেতে নিচে নামলে দেখতাম ভাবির সঙ্গে বসে পরীক্ষার বই নিয়ে আলোচনা করছে। আমি কখনোই বেশি সময় তাকিয়ে থাকতাম না। দেখা মাত্রই চোখ সরিয়ে নিতাম, কারণ আমি চাইনি আমার আচরণ দেখে কেউ কিছু বুঝে ফেলুক। বিশেষ করে ভাবি মানুষকে খুব দ্রুত বুঝতে পারেন, তাই সবসময় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতাম। মায়েরার সঙ্গেও প্রয়োজন ছাড়া কোনো কথা বলতাম না। একদিন বিকেলে আমি বারান্দায় বসে একটা চাকরির বই পড়ছিলাম। ভাবি এসে পাশে দাঁড়িয়ে হেসে বললেন, এই যে মিস্টার ব্যস্ত মানুষ, আমি বই থেকে চোখ তুলে বললাম, কি হলো? একটা কাজ আছে। বলো। মায়রার পরীক্ষা তো আর 2 দিন পর। নতুন জায়গা কিছুই ঠিকমতো চেনে না। পরীক্ষার জন্য যা যা লাগবে সেগুলো একটু দেখে দিও। আমি বই বন্ধ করে বললাম, কি করতে হবে? ওর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। পরীক্ষা কেন্দ্রটা একবার দেখে আসা ভালো হবে। আর পরীক্ষার দিন যেন সময় মতো পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাটাও কিন্তু তোমাকেই করতে হবে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, এগুলো নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখে নেব। ভাবি স্বস্তির হাসি দিয়ে বললেন, জানতাম তুমি না বলবে না। আমি মায়রাকে বলেছি কোনো দরকার হলে যেন তোমাকে বলে। আমি স্বাভাবিক গলায় বললাম, আচ্ছা, সমস্যা নেই। কথাটা যতটা সহজভাবে বললাম, ভেতরে ভেতরে ততটাই অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। কারণ এখন থেকে অন্তত মায়েরার সঙ্গে প্রয়োজনের খাতিরে কিছুটা সময় কাটানোর সুযোগ হবে। তবে সে ভালো লাগার সামান্য ছাপও মুখে ফুটে উঠতে দিলাম না। পরদিন সকালে ভাবি মায়েরাকে আমার রুমের সামনে নিয়ে এসে বললেন, ইরফান, মায়রার প্রবেশপত্রটা দেখে দাও তো। কোথায় কি লাগবে ও কিছুই বুঝতে পারছে না। আমি চেয়ার থেকে উঠে বললাম, আচ্ছা দাও দেখি। মায়েরা ব্যাগ থেকে খুব যত্ন করে একটা ফাইল বের করে আমার দিকে বাড়িয়ে দিল। এই যে। আমি ফাইলটা নিয়ে প্রবেশপত্রটা ভালো করে দেখে নিলাম। সব ঠিকই আছে, শুধু একটা ফটোকপি করে রাখলে ভালো হয়। আর সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা রেজিস্ট্রেশন কার্ড যেটা লাগে সেটাও লাগবে। আচ্ছা। ওর উত্তরগুলো সবসময় খুব ছোট ছোট, তবে আগের মতো অতটা অস্বস্তি আর দেখা যাচ্ছিল না। আমি বললাম, পরীক্ষার কেন্দ্রটা আগে থেকে দেখে আসা উচিত, তাহলে পরীক্ষার দিন কোনো ঝামেলা হবে না। মায়েরা মাথা নেড়ে বলল, আমারও তাই মনে হচ্ছে। তাহলে বিকেলে সময় থাকলে নিয়ে যাব। আচ্ছা। বিকেলে আমি গাড়ি বের করলাম। মায়েরা আর আমি একসঙ্গে পরীক্ষা কেন্দ্র দেখে এলাম। পুরো পথেই ও খুব চুপচাপ ছিল। আমি পরিবেশটা স্বাভাবিক করার জন্য বললাম, এত চুপচাপ থাকো কেন? মায়েরা একটু হেসে বলল, আমি এমনই, ছোটবেলা থেকে নাকি আমি কম কথা বলি। আমি মুচকি হেসে বললাম, কম কথা বলা খারাপ না, তবে একদমই কথা না বললে মানুষ ভয় পেয়ে যায়।
আমার কথা শুনে মায়েরা হেসে ফেলল। প্রথমবার ওকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখলাম। কেন জানি না, সেই হাসিটা দেখেই আমার পুরো দিনটা ভালো হয়ে গেল। তারপর থেকে ধীরে ধীরে আমাদের কথাবার্তা একটু একটু করে বাড়তে লাগলো। সকালে দেখা হলে গুড মর্নিং। গুড মর্নিং। পড়াশোনা কেমন চলছে? মোটামুটি। কোনো চ্যাপ্টারে সমস্যা হচ্ছে? একটা দুটো জায়গায় একটু কনফিউশন আছে। আমি যতটুকু পারতাম বুঝিয়ে দিতাম। কখনো ভাবি রান্নাঘরে ব্যস্ত থাকলে মায়েরা একা বসে বই পড়ত। আমি পাশ দিয়ে যাওয়ার সময় বলতাম, অনেকক্ষণ ধরে পড়ছো, একটু বিশ্রাম নাও। মায়েরা বই বন্ধ করে বলতো, আর একটু পড়ি, তারপর বিশ্রাম নেব। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। মায়েরাও এসে কিছুটা দূরে দাঁড়ালো। কিছুক্ষণ নীরব থাকার পর আমি বললাম, পরীক্ষা নিয়ে খুব টেনশন হচ্ছে? মায়েরা দীর্ঘ শ্বাস ফেলে বলল, একটু তো হচ্ছেই, প্রথম ভর্তি পরীক্ষা, তাই ভয়ও লাগছে। ভয় পেলে হবে না, যতটুকু প্রস্তুতি নিয়েছ আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও। মায়েরা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি সবসময় এত শান্তভাবে কথা বলেন? আমি হেসে বললাম, জানি না, হয়তো অভ্যাস। ভালো লাগে শুনতে। ওর কথা শুনে বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করলো। তবুও মুখে শুধু ছোট্ট একটা হাসি রাখলাম। এরপর থেকে মায়েরা আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়ে গেল। আগে যেখানে প্রয়োজন ছাড়া কোনো কথা বলতো না, এখন মাঝে মধ্যে নিজেই কথা শুরু করত। বিদেশে কত বছর ছিলেন? প্রায় 5 বছর। একা থাকতে কষ্ট হতো না? হতো, তবে অভ্যাস হয়ে গিয়েছিল। আমি হলে পারতাম না। আমি হেসে বললাম, আমিও প্রথম দিকে পারিনি। এই ছোট ছোট কথাগুলোই অজান্তে আমাদের দূরত্বটা কমিয়ে আনছিল। পরীক্ষার আগের রাতে আমি আবারও ওর প্রবেশপত্র, প্রয়োজনীয় কাগজপত্র আর কলমগুলো একবার দেখে নিলাম। সব ঠিক আছে, সকালে কোনো তাড়াহুড়ো হবে না। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনি না থাকলে এত কিছু আমি হয়তো গুছিয়ে উঠতেই পারতাম না। আমি হালকা হেসে বললাম, এতটাও কঠিন কিছু না। পরদিন সকালে আমি নিজেই ওকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলাম। গাড়ি থেকে নামার আগে মায়েরা আমার দিকে তাকিয়ে বলল, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো হবে। মায়েরা হাসি মুখে মাথা নেড়ে ভেতরে চলে গেল। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। পরীক্ষা শেষ হওয়ার পর ও বেরিয়ে আসতেই বুঝলাম মুখে আগের সেই টেনশনের ছাপ নেই। আমি এগিয়ে গিয়ে বললাম, কেমন হয়েছে? মায়েরার মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। অজান্তেই আমার মুখেও হাসি চলে এলো। মনে হচ্ছিল নিজের কোনো পরীক্ষার ফল ভালো হয়েছে। পরে কয়েকদিন আরও 2-1টা পরীক্ষা ছিল। প্রতিবারই আমি ওকে নিয়ে যেতাম, আবার নিয়ে আসতাম। কখন যে এই কয়েকটা দিন এত দ্রুত কেটে গেল বুঝতেই পারলাম না। অবশেষে শেষ পরীক্ষাটাও হয়ে গেল। সেদিন রাতে ভাবি বলল, কাল সকালে মায়েরা বাসায় চলে যাবে। কথাটা শুনে বুকের ভেতর হঠাৎ কেমন যেন খালি খালি লাগলো। কিন্তু সেই অনুভূতির সামান্য ছাপও কাউকে বুঝতে দিলাম না। পরদিন সকাল, মায়েরা নিজের ব্যাগ গুছিয়ে নিচে নেমে গেল। আম্মু বললেন, মাঝে মাঝে কিন্তু আসবে মা। মায়েরা মুচকি হেসে বলল, ইনশাল্লাহ আসবো। আব্বুর কাছ থেকে দোয়া নিল, ভাবিকে জড়িয়ে ধরল। সবশেষে আমার সামনে এসে একটু থেমে গেল। আমি স্বাভাবিক গলায় বললাম, ভালো থেকো, আর পরীক্ষার রেজাল্ট জানাতে ভুলবে না। মায়েরা মৃদু হেসে বলল, আচ্ছা জনাব। এরপর গাড়িতে উঠে চলে গেল। আমি গেটের সামনে দাঁড়িয়ে গাড়িটা চোখের আড়াল হওয়া পর্যন্ত তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ভেতরে চলে এলাম। মায়েরা চলে যাওয়ার পর প্রথম 2-3 দিন বাড়িটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। যে ডাইনিং টেবিলে কয়েকদিন আগেও ও চুপচাপ বসে নাস্তা করত, সেই চেয়ারটা এখন খালি। বারান্দায় দাঁড়ালে অজান্তেই মনে হতো হয়তো একটু পরেই বই হাতে নিয়ে ও এসে দাঁড়াবে। তারপর নিজে হেসে ফেলতাম। নিজেকে আবার চাকরির প্রস্তুতির মধ্যে ডুবিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে পড়া, দুপুরে মক টেস্ট, বিকেলে কোচিং, রাতে আবার রিভিশন, এভাবেই দিন কাটতে লাগলো। একদিন রাতে পড়তে পড়তেই হঠাৎ
ফোনের মেসেঞ্জারের নোটিফিকেশন এলো। অচেনা নয়, পরিচিত একটা নাম, মায়রা। আমি অবাক হয়ে মেসেজটা খুললাম। আসসালামু আলাইকুম। আমি উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। বিরক্ত করলাম না তো? আরে না, কি যে বলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। একটা জিনিস জানতে চাইছিলাম। কি? ভর্তি পরীক্ষার একটা আপডেট এসেছে, ঠিক বুঝতে পারছি না। আমি সবটা বুঝিয়ে দিলাম। শেষে ও লিখল, ধন্যবাদ। ওয়েলকাম। সেদিনের কথোপকথন খুব ছোটই ছিল, কিন্তু তারপর থেকে মাঝে মধ্যেই কোনো না কোনো অজুহাতে ও মেসেজ দিত। কখনো ভর্তি সংক্রান্ত কিছু জানতে, কখনো কোনো ভার্সিটির বিষয়ে, কখনো আবার শুধু লিখত। পড়াশোনা কেমন চলছে? আমিও উত্তর দিতাম, আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আমাদের কথাবার্তার বিষয় বদলাতে শুরু করলো। শুধু পড়াশোনা নয়, একসময় জানতে পারলাম ও বই পড়তে খুব পছন্দ করে, বৃষ্টির শব্দ শুনতে ভালোবাসে, ছাদে দাঁড়িয়ে সন্ধ্যার আকাশ দেখতে ভালো লাগে। আমি বললাম, আমারও বৃষ্টি খুব ভালো লাগে। তাই নাকি? হুম। তাহলে একটা মিল তো পাওয়া গেল। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অজান্তেই হেসে ফেললাম। সে হাসিটা কেউ দেখেনি। এরপর থেকে প্রায় প্রতিদিনই কথা হতো, কখনো 5 মিনিট, কখনো আধা ঘন্টা, আবার কখনো কোনো দিন রাত 12টাও পেরিয়ে যেত। ভাবি একদিন মজা করে বললেন, কি আজকাল তোমাকে সবসময় ফোন হাতে দেখি। আমি স্বাভাবিকভাবে বললাম, চাকরি গ্রুপের নোটিশ আসে। ভাবি আর কিছু বললেন না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে খুব সহজ আর স্বাভাবিক হয়ে উঠল। এখন আর মায়েরা জি আচ্ছা বলে থেমে যেত না, বরং নিজে গল্প শুরু করত। কোনোদিন লিখত, আজ আম্মু আমার পছন্দের বিরিয়ানি রান্না করেছে। আমি লিখতাম, ছবি কোথায়? ও সঙ্গে সঙ্গে একটা ছবি পাঠিয়ে দিত। আমি লিখতাম, অন্যায় করেছ, এখন আমারও খেতে ইচ্ছে করছে। ও হাসির ইমোজি পাঠাতো। কখনো আমি লাইব্রেরিতে বসে ছবি পাঠাতাম। ও লিখত, এত বললে অসুস্থ হয়ে যাবেন। চাকরি না হলে তো চলবে না। হবে, আপনার উপর আমার বিশ্বাস আছে। ওর এই ছোট্ট কথাগুলো আমাকে অদ্ভুতভাবে অনুপ্রাণিত করত। ব্যস্ত দিনের শেষে ওর একটা মেসেজ দেখলেই ক্লান্তি অনেকটাই দূর হয়ে যেত। ধীরে ধীরে বুঝতে পারলাম, আমি শুধু ওর মেসেজের অপেক্ষাই করি না, ওর সঙ্গে কথা না হলে দিনটাই যেন অসম্পূর্ণ লাগে। হয়তো মাইরারও একই অবস্থা ছিল, কারণ কোনোদিন আমি ব্যস্ত থাকলে ও নিজেই লিখত। আজ সারাদিন কোনো খবর নেই? আমি উত্তর দিতাম, মক পরীক্ষা ছিল। ও, আমি ভেবেছিলাম হয়তো রাগ করেছেন। আমি হেসে লিখতাম, তোমার ওপর রাগ করার কারণ কি? ও কয়েক সেকেন্ড পরে শুধু একটা হাসির ইমোজি পাঠাতো। আমাদের কেউ কখনো ভালোবাসি শব্দটা উচ্চারণ করেনি, কেউ কাউকে নিজের অনুভূতির কথা বলেনি। তবুও দুজনেই বুঝতে পারছিলাম সম্পর্কটা আর শুধুমাত্র পরিচয়ের জায়গায় নেই। কথা না বললে দুজনেরই মন খারাপ হতো, কিন্তু কেউই সাহস করে এক ধাপ এগোতে পারছিলাম না। এর মধ্যে আমার চাকরির লিখিত পরীক্ষা, ভাইবা সব একে একে শেষ হলো। একদিন সকালে আমি বাসায় বসেছিলাম, হঠাৎ ফোনে অফিস থেকে কল এলো। কয়েক মিনিট কথা বলার পর ফোনটা রেখে আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। আম্মু দূর থেকে বললেন, কি হয়েছে? আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললাম, আম্মু, আমার চাকরি হয়ে গেছে। এক মুহূর্তের জন্য পুরো বাড়ি যেন আনন্দে ভরে উঠল। আম্মু চোখে পানি নিয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলেন। আব্বু এসে আমাকে জড়িয়ে ধরলেন। ভাইয়া কাঁধে হাত রেখে বললেন, আমি জানতাম তুই পারবি। ভাবি খুশিতে বললেন, আজকে কিন্তু মিষ্টি খাওয়াতেই হবে। সেদিন সন্ধ্যায় পুরো পরিবার মিলে ছোট্ট করে উদযাপন করলাম। সবাই যখন ব্যস্ত, তখন ফোনে একটা মেসেজ এলো। খবরটা আপুর কাছে শুনলাম। হুম। অভিনন্দন। তারপর আবার একটা মেসেজ। আমি সত্যিই খুব খুশি। জানি না কেন সবার অভিনন্দনের ভিড়ে এই একটা মেসেজেই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আমি শুধু লিখলাম, ধন্যবাদ। এখন তো ট্রিট আমার প্রাপ্য।
আমি হেসে উত্তর দিলাম, অবশ্যই। চাকরিতে যোগ দেওয়ার পর জীবনটা আরও ব্যস্ত হয়ে গেল। তবুও দিনের শেষে মায়ের সঙ্গে কথা বলাটা যেন অভ্যাসে পরিণত হয়েছিল। একদিন কথা বলতে বলতেই হঠাৎ ভাবির কাছ থেকে জানতে পারলাম আর মাত্র কয়েকদিনের মধ্যেই মায়েরা জন্মদিন। কথাটা শোনার পর থেকেই মাথায় একটা পরিকল্পনা ঘুরতে লাগলো। এতদিন শুধু নিজের অনুভূতিগুলো লুকিয়ে রেখেছে, কিন্তু আর কত। আমি ঠিক করলাম এবার ওর জন্মদিনটাকে বিশেষ করে তুলব। নিজের হাতে একটা সুন্দর উপহার কিনব, এমন একটা সারপ্রাইজ দেব যা ও কোনোদিন ভুলতে পারবে না। আর সেই দিনই সব দ্বিধা, সব সংকোচ দূরে রেখে মায়রাকে আমার মনের কথাটা জানাবো। ও কি উত্তর দেবে সেটা আমি জানতাম না, কিন্তু এতদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা অনুভূতিটা আর নিজের কাছে আটকে রাখতে চাইছিলাম না। মায়রার জন্মদিনেই আমি ওকে প্রপোজ করার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। মায়রার জন্মদিনের আর 2 দিন বাকি। অফিস থেকে ফিরে নিজের রুমে বসে অনেকক্ষণ ধরে ভাবছিলাম। এতদিন ধরে বুকের ভেতরে জমে থাকা অনুভূতিটা আর লুকিয়ে রাখতে ইচ্ছে করছিল না, তবে কোনো তাড়াহুড়ো করতে চাইনি। আমি চাইছিলাম সব কিছু সম্মানজনক আর সুন্দরভাবে হোক। পরদিন অফিস শেষ করে শহরের একটা দোকানে গেলাম। অনেকক্ষণ ঘুরে অবশেষে একটা সুন্দর হাত ঘড়ি আর সঙ্গে একটা ছোট্ট বই কিনলাম। বইয়ের প্রথম পাতায় শুধু লিখলাম, জন্মদিনের অনেক শুভেচ্ছা। আল্লাহ তোমার জীবনের প্রতিটি দিন সুন্দর করে দিক। জন্মদিনের সকালে আমি কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে মায়েদের এলাকার দিকে রওনা দিলাম। ওকে আগে থেকে বলিনি যে আমি আসছি, শুধু মেসেঞ্জারে একটা মেসেজ পাঠালাম, আজ বিকেলে যদি একটু সময় পাও তোমাদের বাসার কাছের ক্যাফেটায় আসবে, একটা দরকারি কথা আছে। কয়েক মিনিট পর রিপ্লাই এলো, আপনি এখানে এসেছেন? হ্যাঁ। আর কিছু লিখলাম না। প্রায় 20 মিনিট পরে ক্যাফের কাচের দরজা খুলে মায়েরা ভেতরে ঢুকল। আজও হালকা গোলাপি রঙের ড্রেস পরেছে, মুখে সেই চিরচেনা শান্ত হাসি। আমাকে দেখে ওর চোখে স্পষ্ট বিস্ময় ফুটে উঠল। আপনি সত্যিই এসেছেন? হ্যাঁ, জন্মদিনে শুধু মেসেজ দিলে তো হতো না। ও চুপচাপ এসে আমার সামনে বসল। আমি টেবিলের ওপর রাখা ছোট্ট গিফট বক্সটা ওর দিকে এগিয়ে দিলাম। শুভ জন্মদিন মায়রা, আল্লাহ তোমার সব ভালো চাওয়া পূরণ করুক। মায়রা কিছুক্ষণ বক্সটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, এত কষ্ট করার কি দরকার ছিল? ইচ্ছে হয়েছে তাই করেছি। ও আস্তে করে গিফটটা হাতে নিল। চোখে মুখে একটা অন্যরকম আনন্দ ফুটে উঠেছিল। কিছুক্ষণ আমরা সাধারণ নানা বিষয়ে কথা বললাম, অফিসের গল্প, ভাবি আর বাসার সবার খবর। মাঝে মাঝে দুজনেই চুপ হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল দুজনের মনেই একই কথা ঘুরছে, কিন্তু কেউ শুরু করতে পারছি না। শেষ পর্যন্ত আমি নীরবতা ভাঙলাম। একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, মায়রা, আজ তোমাকে এখানে ডাকার আসল কারণটা অন্য। ও শান্তভাবে আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে বললাম, যেদিন প্রথম তোমাকে আমাদের বাসায় দেখেছিলাম সেদিন থেকে অজান্তে তোমাকে ভালো লাগতে শুরু করে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সাময়িক অনুভূতি, কিন্তু সময় যত গেছে বুঝেছি সেটা শুধু ভালো লাগা নয়। তোমার সঙ্গে কথা না হলে দিন অসম্পূর্ণ লাগে, তোমার হাসি দেখলে নিজের অজান্তেই ভালো লাগে। অনেক ভেবেই আজ তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি কয়েক সেকেন্ড থেমে ওর চোখের দিকে তাকালাম। মায়রা, আমি তোমাকে খুব পছন্দ করি। যদি তোমারও আপত্তি না থাকে তাহলে আমি চাই আমাদের সম্পর্কটা পরিবারের সম্মতিতেই জীবনের পথে এগিয়ে যাক। তুমি কি আমার জীবনসঙ্গী হতে চাও? কথাগুলো বলেই চুপ করে গেলাম। মায়রাও কিছু বলল না। ও মাথা নিচু করে বসে রইল, 2 হাতের আঙ্গুল দিয়ে কাপের পাশে আলতো করে স্পর্শ করছিল। কয়েক মিনিট যেন অনেক দীর্ঘ হয়ে গেল। আমার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছিল। অবশেষে মায়রা ধীরে মাথা তুলল, চোখে লাজুক একটা হাসি। জানেন, আমি অনেক আগেই বুঝেছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। ও মৃদু হেসে বলল, আপনার যত্ন, কথাবার্তা সবকিছুই আলাদা ছিল। আর আমারও আপনাকে ভালো লাগতে শুরু করেছিল, শুধু সাহস করে কিছু বলতে পারিনি। আমার মুখে অজান্তেই স্বস্তির হাসি ফুটে উঠল। মায়রা আবার একটু থেমে বলল, আমি রাজি।
এই ছোট্ট দুটি শব্দ শুনে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর খবরটা আজই পেলাম। তবে ওর মুখে আবার চিন্তার ছাপ ফুটে উঠল। কিন্তু একটা ভয় হচ্ছে। কিসের ভয়? যদি সবাই জেনে রাগ করে, যদি কেউ আমাদের ভুল বোঝে। আমি শান্ত গলায় বললাম, তুমি যদি রাজি থাকো তাহলে লুকিয়ে কিছু করার প্রয়োজন নেই। আমি আজই বাসায় গিয়ে আব্বু আম্মু আর ভাইয়া ভাবির সঙ্গে কথা বলবো। আমি চাই সব কিছু পরিবারের সম্মতিতেই হোক। মায়েরা আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমরা আর কিছুক্ষণ গল্প করলাম। বিদায় নেওয়ার আগে শুধু বললাম, ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে। মায়েরা মৃদু হেসে বলল, ইনশাল্লাহ। সেদিন রাতেই আমি বাসায় ফিরে সবাইকে ড্রয়িং রুমে বসতে বললাম। আম্মু অবাক হয়ে বললেন, কি ব্যাপার? আমি শান্তভাবে সব খুলে বললাম, কিভাবে মায়রাকে ভালো লেগেছে, কিভাবে আমরা একে অপরকে সম্মান করি। আর আমি চাই যদি সবাই রাজি থাকেন তাহলে পারিবারিকভাবেই বিয়ের কথা এগিয়ে নেওয়া হোক। কথাগুলো শুনে প্রথমে সবাই কিছুক্ষণ চুপ করে রইলেন। ভাইয়া আমার দিকে তাকালেন, ভাবিও নিশ্চুপ। কিছুক্ষণ পর আম্মু ধীরে বললেন, তোমরা যদি দুজন একে অপরের সম্মান করো আর ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও, তাহলে আমাদের আপত্তি থাকার কারণ দেখি না। তবে বিষয়টা দুই পরিবার বসে সুন্দরভাবে আলোচনা করে এগোনো উচিত। বৌমা, তুমি কি বলো? তখনই ভাবির মুখে হাসি ফুটে উঠল। সত্যি বলতে তোমাদের দুজনকে দেখে আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিল তোমরা একে অপরকে আলাদা চোখে দেখো। তুমি রাগ করনি তো ভাবি? রাগ হতাম যদি প্রেমের প্রস্তাব দিতে, কিন্তু তুমি তো সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছো। আর তাছাড়া এক বাড়িতে দুই বোন থাকতে পারবো, এর থেকে সুখ আর কি হতে পারে। আমার কোনো আপত্তি নেই। সবাই হেসে উঠল। কয়েকদিনের মধ্যেই দুই পরিবার বসে কথা বললেন। আলোচনা সুন্দরভাবেই এগোলো। অবশেষে সবার দোয়া আর সম্মতিতে আমাদের বিয়ের দিন ঠিক হলো। কোনো লুকোচুরি নয়, দুই পরিবারের ভালোবাসা আর আশীর্বাদ নিয়েই খুব সুন্দর ঘরোয়া আয়োজনের মধ্যে আমাদের বিয়ে সম্পন্ন হলো। যে মেয়েটিকে প্রথম দেখেই আমার মন নিঃশব্দে হার মেনেছিল, সে মায়রাই একদিন আমার জীবনসঙ্গী হয়ে আমার ঘরে এলো। রাত 11টা। সকল কাজিনরা আমাকে ধাক্কা মেরে বাসর ঘরে ঢুকিয়ে দিল। ঘরটা ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে। নরম আলোয় পুরো ঘরটা যেন আরও শান্ত আর সুন্দর লাগছে। বিছানার একপাশে মাথা নিচু করে বসে আছে মায়রা। লাল শাড়িতে ওকে আজ যেন অন্যরকম লাগছে। মুখে সেই চিরচেনা লাজুক হাসি, তবে আজ তার সঙ্গে মিশে আছে নতুন জীবনের অচেনা অনুভূতি। আমি দরজাটা আলতো করে বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। কয়েক মুহূর্ত নীরব থাকার পর ধীরে ধীরে সামনে গিয়ে বললাম, অনেকক্ষণ ধরে বসে আছো? মায়রা আস্তে করে মাথা নেড়ে বলল, হুম। আমি হেসে বললাম, আজকে দেখছি আমিও খুব নার্ভাস। আমার কথা শুনে মায়রা মৃদু হেসে ফেলল। শুধু আপনি না, আমারও একই অবস্থা। ঘরের অস্বস্তিটা যেন একটু একটু করে কমে এলো। আমি পাশে বসে নরম গলায় বললাম, একটা কথা বলবো? বলুন। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। আর সারাদিন এত মানুষের ভিড়ে তোমার সঙ্গে ঠিকমতো কথাই বলতে পারিনি। আমি ধীরে ধীরে ওর দিকে হাত বাড়িয়ে দিলাম। মায়েরা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর লাজুক হাসি নিয়ে নিজের হাতটা আমার হাতে রেখে দিল। ওর হাতটা ঠান্ডা হয়েছিল। বুঝতে পারলাম ও আমার মতোই একটু অস্বস্তিতে আছে। আমি আলতো করে হাতটা ধরে বললাম, আজ থেকে আর কোনো ভয় না, কোনো চিন্তাও না। আমরা দুজন একসঙ্গে সব সামলে নেব ইনশাল্লাহ। মায়েরা চোখ তুলে আমার দিকে তাকালো। একটা কথা বলবো? বলো। আমি কখনো ভাবিনি আমার জীবনের মানুষটা আপনি হবেন, কিন্তু এখন মনে হচ্ছে আল্লাহ সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটাই আমাদের জন্য রেখেছিলেন। আমি মৃদু হেসে বললাম, আমিও তাই বিশ্বাস করি। কথা বলতে বলতে অজান্তেই আমাদের সংকোচ অনেকটাই দূর হয়ে গেল। আমি আলতো করে ওকে নিজের দিকে টেনে নিলাম। মায়েরা এক মুহূর্ত ইতস্তত করলেও পরের মুহূর্তেই নিশ্চিন্তে আমার কাঁধে মাথা রাখল। ঘরটা আবার নীরব হয়ে গেল। আমি ধীরে ওর কপালে একটি স্নেহভরা চুমু এঁকে দিয়ে বললাম,
আলহামদুলিল্লাহ, তোমাকে আমার জীবনে পাওয়ার জন্য। মায়েরা চোখ বন্ধ করে মৃদু হেসে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ, আমিও। তারপর অনেকক্ষণ আমরা ভবিষ্যতের নানা গল্প করলাম। কোথায় ঘুরতে যাব, সংসারটা কেমন হবে, আব্বু আম্মুর যত্ন কিভাবে নেব, আর জীবনের প্রতিটি সুখ দুঃখ একসঙ্গে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিলাম। এই পর্যন্তই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।